তো হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ভেক্টরের নতুন লেকচার দেখব, সেটা হচ্ছে ক্রস প্রোডাক্ট। গত লেকচারে আমরা ডট প্রোডাক্ট এবং ওর অ্যাপ্লিকেশনগুলো শেষ করছি। আজকে আমরা ক্রস প্রোডাক্ট এবং এর অ্যাপ্লিকেশনগুলো দেখব। তো আজকের লেকচারে আমাদের ভেক্টরের গুণ শেষ হবে। ওকে, দেন সবাই হেডিং দাও, সেটা হচ্ছে ক্রস প্রোডাক্ট। এর আরেকটা নাম হচ্ছে ভেক্টর প্রোডাক্ট। তো একে ক্রস প্রোডাক্ট বলা হয় কারণ আমার এখানে দুইটা ভেক্টরের মধ্যবর্তী গুণ চিহ্নটা হয় ক্রস। আর একে ভেক্টর প্রোডাক্ট এই জন্য বলা হয় কারণ এই যে এই দুইটার গুণফল যেটা হয় এটা আরেকটা ভেক্টর হয়। এটা হচ্ছে এদের গুণফল আরেকটা ভেক্টর হয়, এই জন্য একে বলা হয় ভেক্টর প্রোডাক্ট। ওকে, তো সবাই লেখো যে দুটি ভেক্টর রাশি গুণ করে যদি অপরের আরেকটি ভেক্টর রাশি পাওয়া যায় তাকে ভেক্টরের ক্রস গুণফল বা ক্রস প্রোডাক্ট বলা হয়, বা একে ভেক্টর গুণফলও বলা হয়। ডেফিনেশনটা তুই জানো, খুবই সুন্দর, ইজি ডেফিনেশন। তোমার সংজ্ঞা মানে ডেফিনেশন তোমার সূত্র থেকেই বলা যাচ্ছে ডেফিনেশনটা আর কি। ওকে, তো ফার্স্টে আমরা সেম এস প্রথমে দেখব পোলারে কেমনে করে, প্রতিবারের মতো পোলারের ক্ষেত্রে ফর্মুলা দেখব। তো পোলারের ক্ষেত্রে আমার এ ক্রস বি সমান সমান এন ক্যাপ এ বি সাইন থিটা। আচ্ছা, এখন কথা হচ্ছে এ বি সাইন থিটা নাইলে ভাই বুঝলাম, আগের বার এ বি কস থিটা ছিল, এবার এ বি সাইন থিটা, এন ক্যাপটা কি? আচ্ছা দেখতেছি। তো এখানে থিটার পরিচয় কি? থিটা হচ্ছে আমার অ্যাঙ্গেল বিটুইন এ এন্ড বি ভেক্টর, আর এন ক্যাপ হচ্ছে এ ভেক্টর ও বি ভেক্টর যেই তলে অবস্থিত সেই তলের উপর লম্ব একক ভেক্টর। কি বললাম? এ ও বি মানে আমার যে দুইটা ভেক্টর ক্রস গুণফল করতে বলছে, এটা যেই তলে অবস্থিত সেই তলের উপর লম্ব একক ভেক্টর। আচ্ছা, এটার কাজ কি? এটা কি দেখাই? ধরো আমার একটা ভেক্টর আছে এরকম, এ ভেক্টর এটা, আর একটা ভেক্টর আছে এরকম, বি ভেক্টর এটা, মধ্যবর্তী কোণ থিটা। তাইলে এন ক্যাপটা কি হবে? এই তলের সাথে লম্ব, এই যে এরকম লম্ব ভেক্টর এন ক্যাপ। এই এন ক্যাপ এটার সাথেও লম্ব হবে, এটার সাথেও লম্ব হবে, ঠিক আছে? যদি ধরো এই বোর্ডের এইটা আমার এ ভেক্টর হয়, এইটা আমার বি ভেক্টর হয়, এ আর বি, ধরো সাপোজ এইটা ধরো এ ভেক্টর, আমি এই কেন ধরতেছি এটা বোঝাচ্ছি। এটা আমার নিচেরটা এ ভেক্টর, উপর এটা বি ভেক্টর। তাইলে আমার এন ক্যাপটা হবে এই দিকে, এটার এই তলের উপরে লম্ব বরাবর বাইরের দিকে, যে এ বি লম্ব বরাবর বাইরের দিকে, এই যে এন ক্যাপ হবে এই দিকে, এই যে এটার সাথে লম্ব হবে এন ক্যাপটা। ওকে, তো এই এন ক্যাপ বের করার পদ্ধতি হচ্ছে, আমরা এন ক্যাপকে বের করি ডান হাতে স্ক্রু নিয়ম, বা এটাকে রাইট হ্যান্ড থাম্ব রুল, রাইট হ্যান্ড থাম্ব রুল দ্বারা এন ক্যাপ নির্ণয় করা হয়। তো সবাই লিখে নাও, এন ক্যাপ নির্ণয় করে কিভাবে? রাইট হ্যান্ড থাম্ব রুল দ্বারা। এখন রাইট হ্যান্ড থাম্ব রুল আবার কি জিনিস? তো তোমার এটা হচ্ছে রাইট হ্যান্ড, ডান হাত। তো রাইট হ্যান্ড থাম্ব রুল অ্যাপ্লাই করার পদ্ধতি হচ্ছে, ধরো আমার এটা একটা ভেক্টর এ ভেক্টর, এটা একটা ভেক্টর বি ভেক্টর। এটা ধরো যে এই বোর্ডের তলে আছে, এ আর বি এই বোর্ড বরাবর তলে আছে, মধ্যবর্তী কোণ এটা থিটা। হ্যাঁ, তাইলে আমার এ ক্রস বি কিভাবে বের করবো? রাইট হ্যান্ড থাম্ব রুল। তো ডান হাত নিবা, নিয়ে আমার কি বলছে? এ ক্রস বি বের করতে, তাই না? তাহলে প্রথম ভেক্টর কি? এ ভেক্টর। তো ডান হাতটা তোমার এ ভেক্টরের উপরে বসে আর বি ভেক্টরের দিকে নিয়ে মুষ্টি করতে হবে। তো আমি এ ভেক্টরের উপরে যদি বসাই, ডান হাত এইভাবে বসাই, আমি বি ভেক্টরের দিকে নিয়ে মুষ্টি করতে পারতেছি না। এইভাবে বসালে দেখো মুষ্টি হচ্ছে বি ভেক্টরের দিকে, যে এইভাবে যে মুষ্টি হচ্ছে। হইলে বৃদ্ধাঙ্গুলি তোমার এই যে থাম্ব, যে দিকটা মানে যে দিকটা
প্রদর্শন করতেছে, এই যে থাম্ব কোন দিকে যাচ্ছে, এইদিকে, তাই না? তাহলে এইটাই হচ্ছে তোমার এন ক্যাপের দিক। তার মানে এখানে এ ক্রস বি এর দিক কোন দিকে, এইদিকে। আচ্ছা, আমার যদি বলতো বি ক্রস, এটাকে আমি বুঝলাম কেন আমি এটাকে এ, এটাকে বি নিছিলাম, দেখাচ্ছি। এবার যদি বি ক্রস এ হইতো, দেখো কি হইতো। তাহলে আমার কি প্রথম ভেক্টরে ডান হাত বসাতে হবে, ডান হাতে আমি বসালাম বিতে, নিয়ে মুষ্টি করতে হবে এর দ্বিতীয় ভেক্টরের দিকে নিয়ে। মুষ্টি করতে পারতেছি না। এইভাবে বসালে দেখো মুষ্টি করতে পারতেছি, এইভাবে মুষ্টি হলো না দ্বিতীয় ভেক্টরের দিকে। তাহলে এবার থাম কোন দিকে যাচ্ছে, থাম যাচ্ছে ওই দিকে না, এই ভিতরের দিকে যাচ্ছে না? তার মানে বি ক্রস এর ঠিক উল্টা দিকে, এ ক্রস বি এর একদম ঠিক উল্টা দিকে বি ক্রস এর একক ভেক্টরটা। তার মানে এ ক্রস বি এর একক ভেক্টর তল বরাবর বাইরের দিকে, আর বি ক্রস এর একক ভেক্টর তল বরাবর বিপরীত দিকে। এটা হচ্ছে তোমার রাইট হ্যান্ড থাম্ব রুল। ওকে, তাহলে সবাই রাইট হ্যান্ড থাম্ব রুল বুঝলাম? আচ্ছা, এখন তাহলে আমি বলতে পারি না যে এ ক্রস বি দ্বারা যেটা বোঝাচ্ছে এটাকে ডট দ্বারা প্রকাশ করা যায়, আর এটা থেকে প্রকাশ করা যায় ক্রস দ্বারা। এখন ডট আর ক্রসের কাহিনী বুঝো। তোমার যে কোনো ভেক্টর যদি তল বরাবর উপরের দিকে হয় তাহলে ওটাকে ডট দ্বারা প্রকাশ করা হয়, এবং যে কোনো ভেক্টর যদি তল বরাবর ভিতরের দিকে হয় তাকে ক্রস দ্বারা প্রকাশ করা হয়। কেন? সাপোজ ধরো একটা অ্যারো বা তীর তোমার দিকে আসতেছে, তো তুমি কি দেখবা? একটা ডট দেখবা না, একটা ডট আসতেছে তোমার দিকে। তাহলে এখানে ডট দ্বারা ডট দিচ্ছি কারণ কি এখানে একক ভেক্টরটা এই দিকে যাচ্ছে, তোমার দিকে যাচ্ছে। আর ক্রস কখন দেখবা, যখন তুমি একটা তীর মারবা, ধরো তীরটা এই বরাবর যাচ্ছে, তো তীরের পিছনে কি এরকম একটা কিছু থাকে না ক্রসের মতো, তীরের পিছন সাইডে, তাই না? একটা তীরের পিছন সাইডে এরকম একটা ক্রসের মতো থাকে। তোমরা যদি তীরের ছবি দেখো তাহলে খেয়াল করবা তীরের পিছনটা এই যে এরকম করা থাকে, এইখানে সুতা বাইধে এভাবে মারে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তোমার, এই জন্য হচ্ছে বি ক্রস দ্বারা বোঝাচ্ছে তল বরাবর ভিতরের দিকে, আর ডট দ্বারা বোঝাচ্ছে তল বরাবর উপরের দিকে। এই ছিল আমাদের রাইট হ্যান্ড থাম্ব রুল, খুব কঠিন কিছু না। রাইট হ্যান্ড দিয়ে আমরা এটা হচ্ছে বের করছি। তো এই হচ্ছে এন ক্যাপ বের করার পদ্ধতি। আর এ বি সাইন থিটা তো এ এর মান বি এর মান সাইন থিটা তো দেওয়া থাকবে, তো আমরা দেখবো কিভাবে করি, সমস্যা নেই। তো আমাকে ফার্স্টে যদি বলে যে হচ্ছে একটা করো, সেটা হচ্ছে আই ক্রস যে এটা করো। ওকে, তো করি দেখি কি হয়। এন ক্যাপ এ বি সাইন থিটা মানে কি, প্রথম ভেক্টরের মান আই এর মান কত, 1, দ্বিতীয় ভেক্টরের মান সেটাও 1, আই আর জে এর মধ্যবর্তী কোণ কত, আই মানে কি তোমার এক্স অক্ষ, জে মানে কি ওয়াই অক্ষ। তাহলে আই এইদিকে, যে এইদিকে, তাহলে মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। এটার মান তো 1 হচ্ছে, সাইন 90 মান 1। তাহলে শুধু এন ক্যাপ থাকতেছে। এখন এন ক্যাপ তো রাখলে হবে না, এন ক্যাপের মানটা আমার এখানে বসাইতে হবে। তো এন ক্যাপের মানটা যেহেতু বসানোর সুযোগ আছে, আমরা জানি এখানে কোন দিকে হবে। দেখো, আমি যদি আই ক্রস জে করি, আই এইদিকে জে এইদিকে, তার মানে এই যে এইভাবে মুষ্টি করলাম, বৃদ্ধাঙ্গুলি কি তল বরাবর বাইরের দিকে, মানে যেই দিকটা আমি এখানে আট করছি 2D তে, হ্যাঁ? তাহলে এটা হচ্ছে আমার জেড অক্ষ বরাবর একক ভেক্টর। তাহলে জেড অক্ষের একক ভেক্টর আমার কি, কে ক্যাপ। তারপর আই ক্রস জে এর ভ্যালু কি, কে ক্যাপ। সেম অ্যাজ আমি যদি বলি জে ক্রস আই, তাহলে যে সেম এন ক্যাপ অন অন, এবারও জে আর আই এর মধ্যবর্তী কোণ 90 হবে। ওকে, দেন এইবার এন ক্যাপের ভ্যালু কি হবে, জে ক্রস আই। তাহলে আমি জে ক্রস আই কি এই যে এইভাবে করতে পারতেছি না, এই যে এইভাবে করে করতে হচ্ছে। তাহলে এবার বৃদ্ধাঙ্গুলি কি তল বরাবর ভিতরের দিকে যাচ্ছে, যেটাকে আমরা মাইনাস জেড অক্ষ বলতে পারি। তাহলে এটা কি আমাদের মাইনাস কে ক্যাপ, হ্যাঁ? সেম অ্যাজ আমি যদি জে ক্রস কে করি, এন ক্যাপ অন অন সাইন 90, তাহলে জে ক্রস কে, তার মানে ওয়াই অক্ষ আর জেড অক্ষ। দেখো ওয়াই অক্ষ থেকে আমি যদি জেড অক্ষ মানে কি তল বরাবর উপরের দিক করি, তাহলে কি আসতেছে, বৃদ্ধাঙ্গুলি যাচ্ছে তোমার এই দিকে। এই ওয়াই অক্ষে রাখলাম, পুরো মুষ্টি করে জেড অক্ষের দিকে নিলাম, তাহলে বৃদ্ধাঙ্গুলি যাচ্ছে প্লাস এক্স অক্ষের দিকে, তার মানে প্লাস আই ক্যাপ বা আই ক্যাপ, যেটাকে আমরা বলতে পারি, হ্যাঁ? ঠিক আছে, তো এইভাবে আমরা এগুলো বের করতে পারি। আচ্ছা, এখন আমি যদি বলি যে আই ক্রস আই কত হবে, এন ক্যাপ অন অন সাইন 0 0, ঠিক আছে? আই ক্রস আই গুলো 0 আসতেছে, তোমার নাল ভেক্টর আসতেছে একটা।
তাহলে আই ক্রস আই, জে ক্রস জে, কে ক্রস কে যদি করি, যেখানে যাদের মধ্যবর্তী কোণ জিরো, তাহলে আমার অ্যান্সার জিরোই আসবে। তো একটা কোশ্চেন দিলো, সেটা হচ্ছে এ ভেক্টর সমান তোমার 7 ইউনিট, বি ভেক্টর সমান 5 ইউনিট, অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি সমান 60 ডিগ্রি হলে এ ক্রস বি করবে। ওকে, দেন আমি করি এটা এ ক্রস বি ইকুয়ালস টু কি এন ক্যাপ এ বি সাইন থিটা। এন ক্যাপ তো বসানোর কোনো বুদ্ধি নেই, যেহেতু বলা নেই এ কোন দিকে আছে বি কোন দিকে আছে। তাহলে এখানে জাস্ট কি হবে, 7 গুণন 5 গুণন সাইন 60 শেষ। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এইভাবে তো আমরা এইভাবে পোলারটা দেখলাম। এখন রেক্ট্যাঙ্গুলার দেখার আগে আমরা কিছু প্রপার্টিজ দেখবো। হেডিং দাও প্রপার্টিজ অফ ক্রস প্রোডাক্ট। আমাদের ডট প্রোডাক্টের কিছু প্রপার্টিজ দেখা উচিত ছিল, যেগুলো দেখার সুযোগ পাইনি, কারণ আমরা এখানে কম্পেয়ার করে দেখবো। এই জন্য আমরা এখানে ডট প্রোডাক্টের প্রপার্টিসও দেখবো, ক্রস প্রোডাক্টের প্রপার্টিসও দেখবো। তো এখানে আমি ক্রস প্রোডাক্টের প্রপার্টিস লিখবো এই সাইডে, বাম সাইডে, আর ডান সাইডে লিখবো ডট প্রোডাক্টের প্রপার্টিস। তো ফার্স্ট প্রপার্টি, বিনিময় সূত্র মানে না। এরা বিনিময় সূত্র মানে ওকে। এখন এটার কাহিনী কি, বিনিময় সূত্র মানে না, বিনিময় সূত্র মানে আমি যেটাকে বলতেছি এ ক্রস বি আর বি ক্রস এরা সমান না। এরা কি হয়, এ ক্রস বি ক্রসটা আমি একটু আগে দেখলাম কি হয়, মাইনাস বি ক্রসে, মানে উল্টা দিকে হয় বি ক্রসে। হ্যাঁ, তাহলে যে বিনিময় সূত্র এ ক্রস বি আর বি ক্রসে কি সমান হচ্ছে, হচ্ছে না। কিন্তু আমার এ ডট বি আর বি ডট এ সেম হয়, এর এই জন্য বিনিময় সূত্র মানে। এখানে তো কোনো সমস্যা নেই, এখানে তো কোনো দিক নিয়ে ঝামেলা নেই। মান এ বি, এখানে আসবে এবি কস থিটা, এখানে আসবে বি এ কস থিটা, একই জিনিস। এবি কস থিটা আর বি এ কস থিটা তো একই জিনিস। দেন 2 নম্বর হচ্ছে বন্টন সূত্র মানে। বন্টন সূত্র কি, ধরো আমার বলা আছে এ বি প্লাস সি, এটা আমি লিখতে পারবো এ ক্রস বি প্লাস এ ক্রস সি। সেম আজ এটাও বন্টন সূত্র মানবে। বন্টন সূত্র মানে এ ডট বি প্লাস সি, এ ডট বি প্লাস এ ডট সি। হ্যাঁ, তো এই ছিল আমাদের প্রপার্টিস। এবার খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যেটা নিয়ে অনেকে মানে কনফিউশন আছে, যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়ে আমরা ক্রস গুণফল কেন ব্যবহার করি না। তো এখানে নোট দিয়ে লেখো, এই কোশ্চেনটার অ্যান্সার অনেকে মানে মনে কনফিউশন থাকে যে ক্রস গুণফল আমরা ব্যবহার করতে পারি না দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়ে। তো লেখো দুটি ভেক্টর এর মধ্যবর্তী কোণ নির্ণয়ে ক্রস গুণফল ব্যবহৃত হয় না।
অনেকে বলে যে ভাই আমার ধরেন এ ক্রস বি এর যদি আমি শুধু মানটা নেই তাহলে তো দিক থাকবে না, এ বি সাইন থিটা থাকবে শুধু, আর কিছু থাকবে না, দিক বাদ দিয়ে দিলাম, শুধু মানটা নিচ্ছি। ওকে, তো যদি এই শুধু মানটা নিই তাহলে আমি যদি বলি যে থিটা ইকুয়ালস টু সাইন ইনভার্স এ ক্রস বি এর মান ভাই এ আর বি এর মান, তো করলেও তো হবে। আচ্ছা, এখানে একটা এক্সাম্পলও দেয় সবাই, যে ভাই হচ্ছে ধরো আমার দুইটা ভেক্টর দিচ্ছে, যে এরকম একটা ভেক্টর, এরকম একটা ভেক্টর, মধ্যবর্তী কোণ 60°, এর মান 10, এর মান ধরো 6, তাহলে এখানে এ ক্রস বি কত আসতেছে? আচ্ছা আচ্ছা, কোশ্চেনে আমার বলা হচ্ছে ক্রস বি এর মান আসতেছে কত, 60 না দিয়ে এটা 30 দিই, তাহলে 10 গুণন 6 গুণন sin 30। ওকে, তো আমার কোশ্চেনটা এরকম হয়, আমি এখানে কোশ্চেনটা তুলতেছি, কোশ্চেনটা এরকম হয় যে আমার এ ক্রস বি এর মান আমরা জানি সেটা কত, 30, এ ইকুয়ালস টু এ এর মান 10, বি এর মান 6 হলে এ আর বি এর মধ্যবর্তী কোণ কত? তো এটা আমরা ইজিলি করতে পারি, থিটা ইকুয়ালস টু সাইন ইনভার্স 30/10 গুণন 6 বা 30°। তাহলে তো হচ্ছে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আমরা বের করতেই পারতেছি। আচ্ছা, কিন্তু সমস্যাটা কোথায় হয় এখন আমরা দেখব। সমস্যাটা হয় যখন থিটাটা স্থূল কোণ হয়। থিটা স্থূল কোণ হয়ে গেলে আমাদের সমস্যাটা তৈরি হয়। একটা কোশ্চেন দেখি, ধরো আমার একটা ভেক্টরের মান 7 আর একটা ভেক্টরের মান 5, মধ্যবর্তী কোণ 120°। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমার এ ডট বি এর মান কত আসবে? এ ডট বি এর মান আসবে 5 গুণন 7 গুণন cos 120, যার মান আসবে -35/2। আর এ ক্রস বি এর মান কত আসবে? এ ক্রস বি এর মান আসবে, মান নিচ্ছে আমি শুধু, দিক নিচ্ছি না, 35√3/2 এটা আসছে। ওকে, এখন আমি যদি এটাকে হচ্ছে cos থিটা যদি করি, cos থিটার ফর্মুলা অ্যাপ্লাই করি, cos থিটা ইকুয়ালস টু কি, a ডট বি বাই এ বি, এটা করলে আমার কি হচ্ছে -35/2 ভাগ 5 গুণন 7, তাহলে থিটার মান কত আসতেছে? তাহলে এখানে আসতেছে -1/2 বা থিটা আসতেছে 120°, কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু আমি যদি সাইন থিটা করতে চাই, সাইন থিটা করতে গেলে আমার মান কত, 35√3/2 বাই 5 গুণন 7 হাফ, তাহলে থিটা আসতেছে কত, 60°, সূক্ষ্মকোণ। দেখছো এখন ঝামেলাটা হইলো, থিটা 60 হইতে পারে, আবার যদি হচ্ছে সেকেন্ড কোঅর্ডিনেটের কথা চিন্তা করি, কত হইতে পারে, 120 হইতে পারে। এখন তুমি বুঝবা কি যে 60 নাকি 120, এটা তো বোঝার কোনো বুদ্ধি নেই, কারণ সাইন থিটা সেকেন্ড কোঅর্ডিনেটে পজিটিভ। তো ঝামেলাটা এই জন্য হয়েছে, সাইন থিটা দেখে নাও, সাইন থিটা এর ভ্যালু সেকেন্ড কোয়াড্রান্ট এ পজিটিভ হওয়ায় ঝামেলা হয়। সোজা বাংলা ভাষায়, সোজা বাংলা ভাষায় লিখে দিলাম, সাইন থিটার ভ্যালু সেকেন্ড কোয়াড্রান্টে পজিটিভ হওয়াতে ঝামেলা হচ্ছে। তো দেখছো এখানে তুমি বলতে পারতেছো না যে, এখানে দেখো cos থিটার ভ্যালু সেকেন্ড কোয়াড্রান্টে নেগেটিভ হতে তুমি বলে দিতে পারছো যে এটা 120°। হ্যাঁ, কিন্তু সাইন থিটার ভ্যালু তো ফার্স্ট কোয়াড্রান্টে পজিটিভ, সেকেন্ড কোয়াড্রান্টে, তুমি এখানে বুঝতেই পারবে না যে সূক্ষ্মকোণ হবে নাকি স্থূলকোণ হবে। তো এইখানেই ঝামেলাটা তৈরি। এই জন্য হচ্ছে আমাদের দুই ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়ে কোস গুণফল ব্যবহার করি না আমরা। তাহলে সূক্ষ্মকোণের ক্ষেত্রে আমাদের কোনো ঝামেলা হচ্ছিল না, কিন্তু যখন থিটা স্থূলকোণ হচ্ছে তখন আমাদের এই ঝামেলাগুলো তৈরি হয়। ওকে,
তাহলে আমরা পোলার মেথড দেখছি, এবার রেক্ট্যাঙ্গুলার মেথডটা একটু দেখব। ওকে, তো রেক্ট্যাঙ্গুলার মেথড দেখার আগে আমাদের একটা কনসেপ্ট লাগবে, বেসিক কনসেপ্ট লাগবে, সেটা হচ্ছে নির্ণায়কের কনসেপ্ট। তো নির্ণায়কের কনসেপ্ট আমরা একটু বোঝার ট্রাই করি। নির্ণায়ক কি ছিল? নির্ণায়ক এরকম ছিল আমার এ বি সি, তোমরা নির্ণায়ক ইতিমধ্যে শিখছো, ডি ই এফ জি এইচ আই। ধরো আমার এটা একটা নির্ণায়ক আছে, তো একে যদি আমি ভাঙাই মানে এর তো এটা তো হচ্ছে তোমার নির্ণায়ক ফর্ম, কিন্তু এটা হচ্ছে অ্যালজেব্রিক ফর্ম। কিরকম? এ নিলাম, নিলে এটা কি হবে? ই আই মাইনাস এইচ এফ। তবে এখানে মাইনাস বি জানো তো কেমনে করে এগুলা। মাইনাস বি নিলে হবে ডি আই মাইনাস জি এফ, প্লাস সি নিলে কি হবে? ডি এইচ মাইনাস ইজি। তো তোমার যদি এইরকম একটা লাইন পাও, এই লাইনটাকে এইভাবে কনভার্ট করা যায়। যদি এরকম কোনো কিছু পাও, এই লাইন থেকে আমরা এই লাইনটা লিখতে পারি। হ্যাঁ, তো এটা মাথায় রাখবা যে এইরকম লাইন পাইলে আমরা এই লাইনে যাইতে পারি, ব্যাক যেতে পারি। তো এইটার তুলে নাও, আমি এটার ইউজ করবো, এটার হেল্প নিব সামনে। আমি মিশালাম। নির্ণয়ক আর ওইভাবে দেখালাম না, কারণ আমি জানি তোমরা নির্ণয়ক পারো, না পারলে শিখে আসো। তো ধরো আমার এ ক্রস বি করবো, তার মানে কি আমার এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ ক্রস বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ ক্রস করতে হবে। ওকে, তো ক্রস করা মানে এর সাথে এর গুণ এর গুণ এর গুণ, এর সাথে তিনবার। তাহলে আমি এখানে লিখতে পারি এ এক্স আই ক্যাপ ক্রস বি এক্স আই ক্যাপ প্লাস এ এক্স আই ক্যাপ ক্রস বি ওয়াই জে ক্যাপ প্লাস এ এক্স আই ক্যাপ ক্রস বি জেড কে ক্যাপ প্লাস তারপর এ ওয়াই এর সাথে যে তিনবার গুণ হবে, তারপর এ জেড এর সাথে তিনবার, এই তিনটা গুণ হবে। তো এইখানে এইগুলা চলে যাবে, আই ক্যাপ ক্রস আই ক্যাপ জিরো হয়ে যায়, বাকি আই জে জে কে এগুলো থাকবে, আই কে জে কে এগুলো সবগুলো থাকবে। তার মানে তো টোটাল রাশি আসবে 9টা, 9টার ভিতরে 3টে চলে যাওয়ার পর 6টা টার্ম থাকবে। কোন 6টা টার্ম থাকবে? আমি 6টা টার্ম তুলতেছি। সেই 6টা থাকবে এক্স আই ক্যাপ ক্রস বি ওয়াই জে ক্যাপ প্লাস এক্স আই ক্যাপ ক্রস বি জেড কে ক্যাপ, তারপরে এ ওয়াই আই ক্যাপ ক্রস সরি এ ওয়াই জে ক্যাপ ক্রস বি এক্স আই ক্যাপ এ ওয়াই জে ক্যাপ ক্রস বি জেড কে ক্যাপ, তারপর এ জেড কে ক্যাপ ক্রস বি এক্স আই ক্যাপ এ জেড কে ক্যাপ ক্রস বি ওয়াই জে ক্যাপ। এই 6টা লাইন থাকবে। ওকে, এখন এখানে যদি আমি আই ক্রস জে এর মান বসাই, তাহলে কি হবে? আই ক্রস জে করলে কত? এই যে এটা মানগুলোর সামনে আসলে এক্স বি ওয়াই, আই ক্রস জে কত হবে? আমরা একটু আগে শিখছি আই ক্রস জে করলে আসে কি কে ক্যাপ আসে, প্লাস এটা করলে এক্স বি জেড আই ক্রস কে, আই ক্রস কে করলে আসবে মাইনাস জে, এখানে মাইনাস নিয়ে নিলাম, এখানে জে। হ্যাঁ, আই ক্রস, তারপর এখানে জে ক্রস আই করলে আসবে জে ক্রস, আচ্ছা এখানে আর্ট করে নি, জে ক্রস আই যদি করি তাহলে মাইনাস কি আসতেছে? তাহলে মাইনাস এ ওয়াই বি এক্স কে কে, তারপর এখানে জে ক্রস কে করলে আই আসবে, তবে এখানে কে ক্রস আই তাই না, কে ক্রস আই করলে জে আসে, কে ক্রস আই জে আসে। তাহলে এ জেড বি এক্স জে ক্যাপ,
লাস্টে কে ক্রস জে করতে হবে, কে ক্রস জে মাইনাস আই আসবে, এ জেড বি ওয়াই কে ক্রস জে মাইনাস আই, তো এটা আসে। ওকে, এখন আমি যদি এখান থেকে আই ক্যাপ কমন নিই, আই ক্যাপ কমন নিলে কি আসতেছে, এ ওয়াই বি জেড, ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই, তারপর মাইনাস জে ক্যাপ যদি কমন নিই, এক্স বি জেড মাইনাস এ জেড বি এক্স, প্লাস কে ক্যাপ যদি কমন নেই, এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই বি এক্স। ঠিক আছে, এইরকম এই একটা লাইন আসে। আচ্ছা, আমি এখানে মিশাইলাম। এখন দেখো, এই লাইনটা থেকে আমরা এটা নির্ণয় করে যেতে পারবো চাইলে। আমি এই লাইনটাকে যদি এইভাবে লিখি, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এক্স এ ওয়াই এ জেড বি এক্স বি ওয়াই বি জেড লেখা যায়। কারণ কি, তুমি এই লাইনটাকে ভাঙো, দেখো কি আসতেছে। আমি যদি এই লাইনটাকে ভাঙি, তাহলে আই ক্যাপ কমন নিলে কি আসে, এ ওয়াই বি জেড, এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই মাইনাস জে ক্যাপ যদি নেই, তাহলে কি আসবে, এক্স এ জে এক্স বি জেড মাইনাস এ জেড বি এক্স, প্লাস কে ক্যাপ যদি নেই, এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই বি এক্স। ঠিক আছে, তাহলে এই লাইনটা থেকে এই লাইন লেখা যাচ্ছে, তাহলে এই লাইন থেকে আমরা এই লাইন লিখতে পারি। তার মানে আমার যদি এ ক্রস বি বলে, তাহলে আমার আলটিমেটলি আমি এ ক্রস বি কে এইভাবে সুন্দর করে সাজাইতে পারি। এই লাইনটা তোমরা মনে রাখবা না, এই লাইনটা মনে রাখা কঠিন। আমরা এই লাইনটা মনে রাখবো না, আমরা ডাইরেক্ট এই লাইনটাই মনে রাখবো। মানে এ ক্রস বি বললে আমরা এই কাজ এইভাবে লিখবো, এ ক্রস বি কে। আর এইটা লেখা মানে একে পরের লাইনে আমরা এই লাইন করে এইভাবে নির্ণয় করবো। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের রেক্ট্যাঙ্গুলার মেথডে ক্রস গুণফলের ফর্মুলা। ওকে, তো রেক্ট্যাঙ্গুলারে আমাদের ওই যে তোমার এন ক্যাপ নিয়ে ঝামেলা তৈরি হয় না। রেক্ট্যাঙ্গুলার আমাদের কিছু ডাইরেক্ট হচ্ছে একটা ভেক্টরই চলে আসে। হ্যাঁ, কোনো টেনশনই নেই রেক্ট্যাঙ্গুলারে আমাদের। ওকে, তো আমরা একটা এক্সাম্পল করি। এক্সাম্পলটা হলো a vector equals to 3 I cap plus 2j cap plus 3k cap, b vector সমান মাইনাস j cap প্লাস k cap হলে hot n cap goes to, এই দুটো আজ করছে যে a ক্রস b কত আবার n cap ও কত। ওকে, তো আমি এটা সলভ করি। a ক্রস b, I cap j cap k cap 3 2 3 0 minus 1 1, তাহলে এখানে যদি আই ক্যাপ নিই 2 মাইনাস মাইনাস 3 মানে প্লাস 3 হচ্ছে, জে ক্যাপ নিলে 3 মাইনাস 0 মানে 3 থাকতেছে, প্লাস কে ক্যাপ নিলে মাইনাস 3 0 মাইনাস 3 থাকতেছে। তাহলে আমার রেজাল্ট এরকম আসতেছে 5 আই ক্যাপ মাইনাস 3 জে ক্যাপ কে ক্যাপ, এটা আসলো। ওকে, এখন আমাকে বলছে যে এন ক্যাপ কত, মানে এটার লম্বা একক ভেক্টর কত। ওকে, তাহলে আমি কি বলতে পারি, এটা হচ্ছে আমার এ প্লাস এ ক্রস বি। এখন এন, আমরা জিনিসটা একটু বোঝার ট্রাই করো। এ ক্রস বি ইকুয়ালস টু এন ক্যাপ এ বি সাইন থিটা। একে আমি কি বলতেছিলাম, এটা হচ্ছে আমার এ ক্রস বি এর মান। হ্যাঁ, তার মানে আমি কি বলতে পারি, আমার এন ক্যাপ সমান এ ক্রস বি বাই মডুলাস অফ এ ক্রস বি। তার মানে এ ক্রস বি এর একক ভেক্টরটাই আমার এন ক্যাপ, মানে এটা তো তলের উপর লম্ব
ভেক্টর এ ক্রস বি ভেক্টর, এর একক ভেক্টরটাই আমার এন ক্যাপ, তাই না? তার মানে আমার এ ক্রস বি কে এ ক্রস বি এর মান দ্বারা ভাগ দিতে হচ্ছে, এ ক্রস বি এর মান তো আমরা বের করতেই পারবো। তাহলে আমার এন ক্যাপ কত আসবে? এন ক্যাপ আসতেছে 5i ক্যাপ মাইনাস 3j ক্যাপ মাইনাস 3k ক্যাপ ভাগ রুট ওভার 5 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 3 স্কয়ার। এটা করলে যত আসবে ওইটাই আমাদের অ্যান্সার, মানে যেরকম আসবে আর কি, ভেক্টর ফর্ম নিতে আসবে, একক ভেক্টর তো বের করে তোমরা পাবে। ওকে, তো এটা তো আমরা হাতে গোনা দেবেন, এখন ক্যালকুলেটর এগুলো কেমনে করি দেখি। ক্রস গুণফল তো খুব পেন, ক্যালকুলেটর করার কোনো বুদ্ধি আছে কিনা দেখি। তো আমার এই যে ক্যালকুলেটর আমি নিয়ে আসলাম। ওকে, তো আশা করি তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ ক্যালকুলেটরের। তো আমি যে অন করলাম, হ্যাঁ, অন করার পরে যে হোম বাটনে ক্লিক করলে আমার এই দেখো এখানে একটা ভেক্টর নামের অপশন পাবা, যে ঘুরতে থাকলে একটা ভেক্টর নামের অপশন পাবা। তো আমি এটাতে ওকে বাটনে ক্লিক করে ঢুকলাম, ওকে বাটনে ক্লিক করে ঢুকলাম। এখন কি লেখা যাচ্ছে, প্রেস টুলস টু ডিফাইন ভেক্টর। টুলস মানে যে একটা বাটন আছে, টুলস বাটন, এই যে দেখছো, তার মানে এই টুলস বাটনে যাইলে আমরা ভেক্টরগুলো ডিফাইন করতে পারবো। ডিফাইন করা মানে কি, মানে মানগুলো বসাইতে পারবো। দেখি টুলস বাটনে ছিল, ওই যে দেখছো ভেক্টর এ, আমি যাই হোক আগে থেকে আমার ভেক্টরেতে কিছু একটা আছে, আমি তো রাখলাম। এবার এখন এই যে এডিট বা ডিফাইন নিউ, ডিফাইন নিউ করি, আমি এর আগে করছিলাম তো ওই জন্য আসছে। ডিফাইন নিউতে আসলে এবার ডাইমেনশন সিলেক্ট করতে বলতেছে, ডাইমেনশন অপশন আসছে, আমি যে ডাইমেনশন 3 সিলেক্ট করলাম, হ্যাঁ, সিলেক্ট করলাম, করার পরে যে কনফার্ম করলাম। এখন এই ভেক্টরের মান বসো, এই ভেক্টরের মান কত ছিল, 3i ক্যাপ, এই যে 3i ক্যাপ, এই জন্য 3 বসছে, 2j ক্যাপ বসছে, 3k ক্যাপ, এই যে বসাই দিলাম। এই যে আবার এক্সিকিউট, এগুলো কিন্তু এক্সিকিউট বাটন, এই যে এক্সিকিউট করলাম, আবার আসছে। এই যে আবার টুলস বাটনে টিপলাম, এবার ভেক্টর বি ডিফাইন নিউ করলাম, ডাইমেনশন 3 সিলেক্ট করলাম, কনফার্ম। এই মান বসাই কত, এটা তো 3 ডাইমেনশন, এই তো 0 -1 অন, ঠিক আছে, 0 -1 অন, সরি 0 -1 অন, ঠিক আছে। এবার ডিফাইন তো করা, এবার তো ক্লোজ করতে হবে। ক্লোজ করার জন্য আমরা কি করবো, ক্যাটালগে যাবো, ক্যাটালগে গেলে এই যে ভেক্টর নামের একটা ফাংশন হবে, এর ভিতরে ঢুকবো, ঢুকলে এই যে ভেক্টর ক্যালকুলেশন আছে, ভেক্টর ক্যালকুলেশনে যে ক্রস প্রোডাক্ট নামের একটা জিনিস আছে, এই ক্রস প্রোডাক্টে ক্লিক করলে ওকে, আচ্ছা একটা ক্রস চিহ্ন উঠতেছে, লাভ কি এলো, দেখি কি করা যায়। তার মানে এই ক্রস চিহ্নের বাম পাশে আমার ভেক্টর এ আর ডান পাশে ভেক্টর বি তুলতে হবে। আবার ক্যাটালগে গেলাম, এই যে ভেক্টর এ তুললাম বাম পাশে, আর ডান পাশে আমি ভেক্টর বি তুলে দিলাম আমার। তারপরে এই যে এক্সিকিউট বাটন টিপ দিলাম, দিলে এই যে অ্যান্সার চলে আসলো। কত আসছে অ্যান্সার দেখো, 5 -3 ঠিক আছে, মিলছে কি, হ্যাঁ 5i ক্যাপ মাইনাস 3j ক্যাপ মাইনাস 3k ক্যাপ। আরেকভাবেও করা যায়, ধরো এই যে ক্যারোলে গেলাম, ভেক্টর এ তুললাম, তারপরে যে ক্রস চিহ্ন তুললাম, এখানে ক্রস চিহ্ন তুললাম, ক্যারোলে গেলাম, ভেক্টর বি তুললাম, এটা তাও করে দেবে। হ্যাঁ, এই ছিল আমাদের ক্রস প্রোডাক্ট করা, মানে ক্যালকুলেটর ক্রস প্রোডাক্ট। ক্যালকুলেটর ডটটাও করা যায়, বাট আপাতত দরকার নেই, পরে দেখাবো। এখন ক্যালকুলেটর ডট তো করার দরকার নেই, ডট তো মুখোমুখি করা যায়, ক্যালকুলেটর টাইম বেশি লাগবে। তো এই ছিল আমাদের ক্যালকুলেটরে ক্রস করা। ওকে, তো এই ছিল রেক্ট্যাঙ্গুলার মেথড ক্রস গুণফলের। এবার আমরা ক্রস প্রোডাক্টের স্পেশাল কেস বা অ্যাপ্লিকেশন দেখব। অ্যাপ্লিকেশন অফ ক্রস প্রোডাক্ট। সবাই হেডিং দাও, অ্যাপ্লিকেশন অফ ক্রস প্রোডাক্ট। কে জান লেখো, একই ভেক্টর দুবার নিয়ে ক্রস করলে গুণফল 0 হবে। তো এটা কালি শেষ, চেঞ্জ করি। ওকে, তো লেখো একই ভেক্টর দুবার নিয়ে ক্রস করলে গুণফল 0 হবে। কেমন হয় দেখি। তো ধরো আমাকে এ ক্রস এ যদি আমি করি, তাহলে কি হবে, এন ক্যাপ এ এ সাইন 0, সাইন 0 মান 0, ঠিক আছে। আমার মার্কারে কালি শেষ দিয়ে আরো মার্কার আছে আমার কাছে, আমি এগুলো একটা বের করি। তো এই ছিল আমাদের কেস 1। এবার কেস 2 লেখো। কেস 2 কি,
দুটি সমান্তরাল বা বিপরীত সমান্তরাল ভেক্টরের দুটি সমান্তরাল বা বিপরীত সমান্তরাল ভেক্টরের ক্রস গুণফল শূন্য। আচ্ছা, এই যে জিরো, এটা কিন্তু জিরো ভেক্টর, নাল ভেক্টর একে বলা হয়। জিরো এই যে, কারণ দুইটা ভেক্টরের গুণ করলে অবশ্যই ভেক্টর পাচ্ছ, তাই বলে একটা স্কেলার পাবো না। যেটা হচ্ছে নাল ভেক্টর। হ্যাঁ, এটা আবার কালি একদমই বেশি। তো কি বললাম, দুটি সমান্তরাল বা বিপরীত ভেক্টরের ক্রস গুণফল শূন্য। সমান্তরালকে বলে প্যারালাল এবং বিপরীত সমান্তরাল মানে অ্যান্টি প্যারালাল। তো ধরো আমার এরকম দুটো ভেক্টর আছে, এইটা এইটা, এর মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। আর থিটা 0 ডিগ্রি হলে সাইন জিরোর মান কত? 0 হয়। তার মানে এখানে আমার এটা যদি এ হয়, এটা যদি আমার বি হয়, তাহলে আমি এইখানে এ ক্রস বি এর ভ্যালু কত পাবো? 0 পাবো। হ্যাঁ, জিরো ভেক্টর বা নাল ভেক্টর যেটাকে আমি বলি। এবং অ্যান্টি প্যারালাল কি বলে? ধরো এটা এদিকে, এইটা বি, এটা, তাহলে এখানে থিটা কত আসতেছে আমার? 180 ডিগ্রি। আবার সাইন 180 মানে তো 0। তাহলে এইখানেও সেম, আমি যদি এটা করি এ, কালি একটু বেশি, এটাও জিরো ভেক্টর আসতেছে, নাল ভেক্টর। হ্যাঁ, ঠিক আছে। তাহলে দুটি সমান্তরাল বা বিপরীত সমান্তরাল ভেক্টরের ক্রস গুণফল শূন্য হয়। লেখাগুলো খুবই খারাপ হচ্ছে এটাতে। দেখি আর আছে কিনা মার্কার। এটা তো ভালো আছে। তাইলে আমরা এখান থেকে একটা লাইন লিখতে পারি না যে এ ক্রস বি ইকুয়ালস টু 0 হলে এ প্যারালাল বি, এ বি সমান্তরাল, অথবা এ অ্যান্টি প্যারালাল বি মানে বিপরীত সমান্তরাল, মানে দুইটা ভেক্টরের তখন এই যে এরকম হবে অথবা এরকম হবে। হ্যাঁ, তাহলে সমান্তরাল ভেক্টরের শর্ত হচ্ছে এটা, ক্রস বি 0 হলে এ প্যারালাল বি। হ্যাঁ, তো এই শর্ত থেকে একটা ম্যাথ করি। এই ধরনের ম্যাথ আগেও করছি যদিও, বাট এবার এইখানে করি। সেটা হচ্ছে এম আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ প্লাস এন কে ক্যাপ ও 2 আই ক্যাপ মাইনাস 4 জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ পরস্পর সমান্তরাল হলে এম কমা এন এর মান নির্ণয় করো, এই ধরনের কোশ্চেন। তো আমরা এর আগের লেকচারে এই ধরনের কোশ্চেন সলভ করা শিখছি, যে আমরা এখানে জানি বলি যে এ বি ইকুয়ালস টু ল্যামডা এ হলে বি ও এ পরস্পর সমান্তরাল, যেখান থেকে আমরা লিখতে পারি ax বাই bx ইকুয়ালস টু ay বাই by az বাই bz। হ্যাঁ, তো এইটাই আমরা এইভাবে পরীক্ষা আসলে এইভাবে করতে পারি, কোনো সমস্যা নেই। আবার যদি সিকিউতে আসে বোর্ডে, তাহলে আমরা মেথড টুতে করবো। এটা মেথড 1, এটা হচ্ছে এমসিকিউর জন্য বা অ্যাডমিশনের জন্য। তাহলে m বাই 2 ইকুয়ালস টু মাইনাস 2 বাই মাইনাস 4 ইকুয়ালস টু n বাই 4। তাহলে এখান থেকে আমি বলতে পারি m ইকুয়ালস টু কত আসে 1 আর n ইকুয়ালস টু 2, or n ইকুয়ালস টু 2। হ্যাঁ, এটা হচ্ছে m আর n এর ভ্যালু। এটা হচ্ছে আমার মেথড 1। এবার মেথড 2, সেকেন্ড মেথড, যেটা হচ্ছে এই কনসেপ্টের মেথড, এই কনসেপ্ট থেকে করব যে ক্রস গুণফল শূন্য হয়, ওই কনসেপ্ট দিয়ে আমি সলভ করব মেথড 2। তাহলে আমি এখানে বলতে পারি এটা a ভেক্টর, এটা b ভেক্টর, তার মানে a ক্রস b কত হবে? 0 হবে। তার মানে নির্ণয় i ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ
m minus 2 n 2 minus 4 4 হলো 0 i ক্যাপ নিলে কত minus 8 minus 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 plus 4n minus j ক্যাপ নিলে 4m minus 2n plus k ক্যাপ নিলে এখন উভয় পাশে i ক্যাপ j ক্যাপ ও k ক্যাপের যদি সহগ সমীকৃত করি এই যে সহগ সমীকৃত করে পাই তো এই ধরনের কনসেপ্টের ম্যাথ তোমরা এর আগেও করছো যে সহগ সমীকৃত করতে হচ্ছে যেগুলোতে ওই পাশে i ক্যাপের সহগ কত 0 তার মানে এটার মানও 0 তাহলে 4n - 8 = 0 অতএব n = 2 তারপর এটা যদি করি তাহলে -4m + 4 = 0 k ক্যাপের সহগ হইছে এটা 0 তাহলে m = 1 এটা ছিল আমার মেথড 2 ওকে তাহলে আমাদের এটা ছিল কেস 2 দুইটা কেস দেখলাম অ্যাপ্লিকেশন অফ ডট কোর্স প্রোডাক্টের এবার থার্ড কেস দেখবো আমরা তো সবাই নোট করতে থাকে এগুলা থার্ড কেস এখান থেকে কোশ্চেন আসে কেস 3 তো কেস 3 বলছে তলের উপর লম্ব একক ভেক্টর নির্ণয় তো তলের উপর লম্ব একক ভেক্টর নির্ণয় আমরা ক্রস গুণফল ব্যবহার করি কিভাবে করি দেখি তো আমরা যদি বলি যে a ক্রস b এর সূত্র কি n ক্যাপ a b sin থিটা বা আমি এটাকে এইভাবে লিখতে পারি এখান থেকে n ক্যাপের ভ্যালু এইভাবে লিখতে পারি ক্রস b mod of a ক্রস b হ্যাঁ আচ্ছা এখন একটা জিনিস দেখাচ্ছি আমরা n ক্যাপ যেটাকে বলতেছি যে আমার n ক্যাপ এটা কি তো n ক্যাপ হচ্ছে মানে এমন একটা ভেক্টর যেটা একক ভেক্টর অবশ্যই আর দ্বিতীয়ত এটা হচ্ছে a ও b এর দুইটার সাথেই লম্ব না তার মানে কি এটা a ও b এর তলের উপরে লম্ব হ্যাঁ যদি ধরো আমি এটাকে দেখাচ্ছিলাম এটাকে আমি যদি a এবং এটাকে b ধরি তাহলে n ক্যাপ হচ্ছিল এই যে a এর সাথে লম্ব b এর সাথে লম্ব মানে এই তলটার a আর b যে তলটায় আছে ওই তলটার সাথে লম্ব তাহলে n ক্যাপের পরিচয় কি n ক্যাপ হচ্ছে a ও b এর তলের সাথে লম্ব একটা একক ভেক্টর যেটা আমরা আগে দেখছি এখন যদি বলে যে আমার এ ও বি দুইটা ভেক্টর দেওয়া আছে এই ভেক্টরের তলের উপর লম্ব একক ভেক্টর নির্ণয় করো তাহলে আমরা এটাই করব এন ক্যাপ বের করবো এখানে একটা প্লাস মাইনাস হবে কেন কারণ আমাকে বলা নাই যে তলের উপর লম্ব ভেক্টর কোন দিকে এই যে এই দিকে বাইরের দিকে হতে পারে ভিতরের দিকে হতে পারে দুইটা আছে না তো একটা উপরের দিকে একটা নিচের দিকে তো দুইটা এন ক্যাপের দুইটা হলো যদি এ ক্রস বি করি তাহলে হচ্ছে প্লাসটা নিলে উপরের দিকেরটা পাবো মাইনাস নিলে নিচের দিকেরটা পাবো আর বি ক্রস এ করলে প্লাস নিলে নিচের দিকেরটা পাবো মাইনাস নিলে উপরের দিকেরটা পাবো তো আমি এখানে তলের উপর লম্ব ভেক্টর দুইটা বের করতে পারি একটা উপরের দিকে একটা নিচের দিকে তো এখানে এই জন্য একটা প্লাস মাইনাস হয় হ্যাঁ তো এই ধরনের কোশ্চেন আসে যে কোশ্চেন দেখাই a equals to 3i cap b equals to 2j cap হলে তলের উপর এখানে বলছে একটি লম্ব নির্ণয় করে একটা ভেক্টর চাইছে তলের উপর একটা লম্ব একক ভেক্টর চাইছে তো এখন আমরা তাহলে a ক্রস b করি আচ্ছা এখানে যেহেতু হচ্ছে আমরা n ক্যাপের ফর্মুলা এটা জানি n ক্যাপ ইকুয়ালস টু প্লাস মাইনাস a ক্রস b বাই a ক্রস b এর ভ্যালু তো আমি যদি একটা চাইছে তো আমি শুধু প্লাসটাই নিব মাইনাস নিব না আর প্লাস লেখা তো দরকার নেই প্লাস থাকলে এটা মিশিয়ে দিলে হচ্ছে ওকে তো আমার এখানে a ক্রস b বের করতে হবে এখন আমি এখানে নির্ণয় চাইলে করতে পারি আর যেহেতু দুইটা আমার নির্ণয় করার দরকার নেই আমি ডাইরেক্ট এর সাথে ক্রস করব তার মানে আমার a ক্রস b যেহেতু আমার দুইটাই মাত্র এটারও একটা তার মানে এখানে 3 i ক্যাপ ক্রস 2j ক্যাপ লিখতে পারি তার মানে 6 i ক্রস j
তাহলে আই ক্রস জে করলে কত আসে, কে ক্যাপ আসে 6 কে ক্যাপ। তার মানে উপরে কি হবে 6 কে ক্যাপ, আর এই 6 কে ক্যাপের মান কত 6ই হবে, তাহলে শুধু কে ক্যাপ। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার অ্যান্সার, তলের উপর লম্বা ভেক্টর শুধু কে ক্যাপ। ওকে, আমি এখানে মানে অত বড় সূত্র ইউজ করিনি, ওই যে নির্ণয়ের যে সূত্র করার দরকারই মানে করলে এটাই আসবে, দরকার আছে আমার অত খাটনি করার, যেহেতু এখানে একটা একটা করে আছে। এটা ছিল আমাদের কেস 3। এবার কেস 4, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে বহুত কোশ্চেন হয় কেস 4 থেকে, বোর্ডে স্পেশালি বেশি কোশ্চেন হয়। কেস 4 হচ্ছে আমাদের ক্ষেত্রফল নির্ণয়ে ক্রস প্রোডাক্ট ব্যবহৃত হয়। নির্ণয়, হ্যাঁ, তো ক্ষেত্রফল কিসের কিসের আমরা নির্ণয় করতে পারি, ত্রিভুজের করতে পারি, সামান্তরিকের করতে পারি আমরা এখানে। তো প্রথমে আগে দেখবো ত্রিভুজের ক্ষেত্রফল। আচ্ছা, একটা ত্রিভুজ কেমন হয় দেখতে, একটা ত্রিভুজ যে এরকম হয় দেখতে। তো আমি এটার ভূমি, এটাকে ধরলাম ভূমি বেস, এবং এইখান থেকে যে লম্ব এটাকে ধরলাম আমার হাইট, এই যেটা হাইট বা উচ্চতা। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি, তাহলে এরিয়া আমরা কি জানি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, বি গুণন এইচ, এটা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। ওকে, তো আমি যদি এটাকে বলি ভূমি হচ্ছে আমার এবি ভেক্টর, এটাকে একটা দুইটা ভেক্টর ধরলাম এবি এবং এসি, দুইটা সমন্বিত বাহু ভেক্টর এবি, তাহলে আমি বি কি এবি ভেক্টরের মানটা না এবি। আচ্ছা, আর এইচ কে আমি লিখতে পারি না যে এইচ হচ্ছে আমার এসি সাইন থিটা, বা এইভাবে লেখা যায় এসি ভেক্টরের মান সাইন থিটা। তাহলে একটা ভেক্টর আরেকটা ভেক্টর সাইন থিটা, তার মানে এটা কি বলতে, এটা কিভাবে লেখা যায় হাফ এ বি ক্রস এসি এর মান, এ বি ক্রস এসি কি এ বি এন ক্যাপ এ বি এসি সাইন থিটা। হুম, তো ওইখান থেকে তো এইভাবে দেখা যাচ্ছে, তাহলে ওইখান থেকে শুধু মানটা যদি নেই তাহলে এন ক্যাপটা বাদ যে এটা থাকবে। তো এটা হচ্ছে তোমার ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, যদি দুইটা সমন্বিত বাহু দেওয়া থাকে হাফ মডুলাস অফ, আমি এই এ বি ভেক্টরটাকে যদি পি ভেক্টর ধরি, এটাকে যদি কিউ ভেক্টর ধরি, তাহলে এভাবে লিখতে হবে হাফ ইন্টু পি ক্রস কিউ এর মান। এই হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, হাফ গুণন সমন্বিত বাহুদ্বয়ের ক্রস গুণফলের মান। ওকে, এবার ধরো আমাকে এই কোশ্চেনটা অনেকভাবে ঘুরেও দিতে পারে, আমাকে এমন কিছু একটা করতে পারে, চিন্তা করো, এগুলো আমি করাবো না, এগুলো তোমরা এমনি তো পাবা, তাও আমি একটু আলোচনা করতেছি। ধরো আমাকে এইভাবে বললো, হ্যাঁ, আমাকে এই বিন্দুর স্থানাঙ্ক দিল 1 2 3 4 5 6 7 8 9, এই স্থানাঙ্ক গুলো দিল, দিয়ে বললো এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত। এক্ষেত্রে আমরা কি করব, আমরা এই ভেক্টরটা এবং এই ভেক্টরটা বের করে নিব। হ্যাঁ, আমি যদি এটাকে এ বি সি বিন্দু দিই, তাহলে এটাকে পি ভেক্টর, এটাকে কিউ ভেক্টর ধরি, তাহলে আমি এখানে দেখতে পাই পি ভেক্টর সমান কত 4 মাইনাস 1 আই ক্যাপ 5 মাইনাস 2 জে ক্যাপ 6 মাইনাস 3 কে ক্যাপ। এভাবে পি ভেক্টরটা বের করে নিব, কিউ ভেক্টরটা বের করব, দেন হাফ গুণন এটা করব হাফ পি ক্রস কিউ। তো শীর্ষবিন্দুগুলো যদি দেওয়া থাকে তাহলে এইভাবে হচ্ছে আমরা ক্ষেত্রফল বের করি, ঠিক আছে। তাহলে এটা কোন কেস, এটা হচ্ছে শীর্ষ, মানে তোমাকে ডাইরেক্ট ওরা হচ্ছে ভেক্টর গুলো দেয় না, জাস্ট শীর্ষবিন্দু দিয়েছে, দেওয়া থাকলে, হ্যাঁ, এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের পদ্ধতি। ওকে,
এবার সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করা দেখব। ওকে, তার আগে সামান্তরিক বা প্যারালেলোগ্রাম, এর ভিতরে কে কে আছে? তোমার বর্গ আছে, আয়ত আছে, রম্বস আছে, এই তিনটা। আর সামান্তরিক তো নিজেও একটা সামান্তরিক, ওটা এর ভিতরে এরাও পড়ে, এরা হচ্ছে স্পেশাল টাইপ অফ সামান্তরিক। আর এমনিতে সামান্তরিক কারা? এইরকম, যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় সমান এবং সমান্তরাল। হ্যাঁ, বিপরীত বাহুদ্বয় সমান এবং সমান্তরাল তাকে সামান্তরিক বলে। সমান্তরাল অবশ্যই সমান হয়, যেমন যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় সমান্তরাল তাকে সামান্তরিক বলে। ওকে, তার মানে আমরা এইখানে তোমার এই প্রত্যেকটা জিনিসের বর্গ, আয়ত, রম্বস, সামান্তরিক সবাই হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় করা শিখবো। তো সামান্তরিক ক্ষেত্রফলের সূত্র কি? ধর এটা আমার একটা সামান্তরিক, তাহলে সামান্তরিক ক্ষেত্রফলের আমরা সূত্র কি জানি? সামান্তরিক এরিয়া ইকুয়ালস টু ভূমি গুণন উচ্চতা, বি গুণন এইচ, বেস গুণন হাইট। এটাকে আমি ভূমি বলতেছি, এটাকে আমি উচ্চতা বলতেছি, হাইট। তাহলে সামান্তরিক ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে বি গুণন এইচ। বা এটাকে আমি বলতে পারি না যে এটাকে আমি যদি দুইটা ত্রিভুজে ভাগ করে নিই, তাহলে একটা ত্রিভুজের এরিয়া যা তার ডাবল সামান্তরিক ক্ষেত্রফল। তাহলে এখানে 2 গুণন এরিয়া অফ ট্রায়াঙ্গল বলা যায়। এই যে এই ত্রিভুজটুকের, এই যে এই দুইটাকে সমৃত বাহু ধরে যে এই ত্রিভুজটার ক্ষেত্রফল আসে ডাবল। ওকে, তাহলে আমি এখানে ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি যে এরিয়া ইকুয়ালস, আগে কি ছিল হাফ, জাস্ট এবারে হাফ হবে না, হাফ ইনটু হাফ হবে না, জাস্ট পি ক্রস কিউ। এটাকে যদি আমি পি ভেক্টর ধরি, দুইটা সমৃত বাহু, আর এই সমৃত বাহুটাকে যদি কিউ ভেক্টর ধরি, তাহলে পি ক্রস কিউ করলে যেটা আসবে সেটা হচ্ছে এই সামান্তরিক এরিয়া। আর হাফ পি ক্রস কিউ করলে এই যে এই ত্রিভুজের এরিয়াটুকু পাবো, এই ত্রিভুজ, এই যে এই ত্রিভুজের এরিয়াটুকু পাবো। ঠিক আছে, তো এই ছিল সামান্তরিক ক্ষেত্রফলের সূত্র। তো এই ক্ষেত্রে আরো কিছু কেস আছে, সেটা হচ্ছে তোমার এখানেও যদি শীর্ষবিন্দুগুলো দেওয়া থাকতো, তাহলে আমরা দুইটা শীর্ষবিন্দু নিতাম, নিয়ে ওইখান থেকে সমৃত বাহুদ্বয়ের ভেক্টর বের করতাম, বের করে সলভ করতাম। ওকে, এটা একটা কেস। এখন আরেকটা কেস হচ্ছে কর্ণদ্বয়ের মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয় করা। হ্যাঁ, ধরো তোমার একটা সামান্তরিক আছে, এটা মিশালাম, কর্ণ ভেক্টর দেওয়া থাকলে, কোশ্চেন তোমার কর্ণ ভেক্টর দিছে, এটা একটা কর্ণ, এটা একটা কর্ণ। এই কর্ণটা ধরো হচ্ছে D1 কর্ণ, এটা হচ্ছে তোমার D2 কর্ণ। এই কর্ণ ভেক্টর দেওয়া থাকলে ক্ষেত্রফল কি হবে এটা আমরা দেখব। তো আচ্ছা, আমরা একটা জিনিস দেখো, সেটা হচ্ছে D1 ভেক্টরটাকে আমি এভাবে লিখতে পারি, এটাকে আমি ধরলাম পি ভেক্টর, এটাকে আমি কিউ ভেক্টর ধরলাম, তাহলে আমরা D1 কর্ণটাকে এভাবে লিখতে পারি না, পি প্লাস কিউ। আর D2 কর্ণকে আমরা এভাবে লিখতে পারি পি মাইনাস কিউ। যদি না বুঝো তাহলে হচ্ছে ভেক্টরের বিয়োগফলের কনসেপ্ট দেখো, আমরা যে এই এই কর্ণটাকে, যেটা এই দিকে গেছে, এই বরাবর যেটা গেছে, এটাকে দুইটা ভেক্টরের যোগফল, এবং যেটা এই দিকে আসছে এই কর্ণটা, এটাকে দুইটা ভেক্টরের বিয়োগফল আকারে নিতে পারি। হ্যাঁ, তো আমি যদি D1 ক্রস D2 করি, দেখি কি হয়। তো এটাকে যদি আমি ভাঙাই তাহলে কি হবে, পি ক্রস পি, তো এই যে পি ক্রস পি এটা জিরো হবে, কিউ ক্রস কিউ জিরো হবে। তাহলে এটাকে আমি লিখতে পারি 2 ইন্টু কিউ ক্রস পি। হ্যাঁ, D1 ক্রস D2। ওকে।
তো আমি এখান থেকে আবার লিখতে পারি যে d1 ক্রস d2 এর ভ্যালু কত হবে, q ক্রস p এর ভ্যালু এর ডাবল হবে। আর এই q ক্রস p আর p ক্রস এর ভ্যালু সেমই তো হয়, p ক্রস q এর ভ্যালু। এটা লিখতে পারি না d1 ক্রস d2 মোড অফ d1 ক্রস d2 হলো এটা। ওকে, তো এইটার হেল্প নিব আমরা এখন। তাহলে আমার ধরো কর্ণ ভেক্টর দেওয়া আছে, তাহলে আমি কি আমার এরিয়ার নরমালি কি জানি, এরিয়া সমান সমান কত, এইটা না? তাহলে আমি এখান থেকে লিখতে পারি না যে আমার p ক্রস q ইকুয়ালস টু হাফ d1 ক্রস d2। ওকে, তো এরিয়া কর্ণ ভেক্টরের মাধ্যমে এইভাবে বের করে, হাফ d1 ক্রস d2। তাহলে দুইটা কর্ণ দেওয়া থাকলে তোমার ভেক্টরের সামান্তরিক ক্ষেত্রফল এইভাবে বের করে, হ্যাঁ, দুইটা ক্রস গুণফল করে সামনেটা হাফ আসে। ওকে, এবার কেস 5। কেস 5 হচ্ছে আজকে লাস্ট কেস, মানে এই টপিকের। ঘন সামান্তরিকের আয়তন নির্ণয়। ওকে, এখন ঘন সামান্তরিক আবার কি জিনিস? তো ঘন সামান্তরিককে ইংলিশে বলে প্যারালেলিপাইড, বা প্যারালেলিপিপেড কেউ বলে, প্যারালেলিপাইড বলে। তো ঘন সামান্তরিক ইংলিশ হচ্ছে এটা, প্যারালেলিপাইড। তো এটা কি জিনিস? তো লেখো এমন ঘনবস্তু যার 6টি তল থাকবে এবং প্রতিটি তল একটি সামান্তরিক হবে। ঘন সামান্তরিক কি, যার 6টা তল থাকবে এবং প্রতিটি তল একটি সামান্তরিক হবে। যেমন একটা কিউবের কথা চিন্তা করতে পারো, একটা কিউবের কথা যদি আমি চিন্তা করি, একটা কিউব একটা ঘন সমান্তরিক, এর কয়টা তল আছে? 6টা তল আছে। প্রত্যেকটা তলই দেখছো এরকম সমান্তরাল। আচ্ছা, একদম র্যান্ডম শেপ কেমন হতে পারে ঘন সমান্তরিকের? এই যে এরকম হয়, এটা একটা তল, তারপর এই হচ্ছে আমার একটা মোটামুটি ঘন সমান্তরিক। দেখতে এতটাও খারাপ হয় নাই। তো এই কিউব একটা ঘন সমান্তরিকের ভিতরে পড়ে। তারপরে এই যে তোমার ইট, যেটা আমরা আর্ট করা শিখছি ছোটবেলায়, যেভাবে আর্ট করতাম, ইট, এরকম বক্স জাতীয়, এরকম একটা ঘন সমান্তরিক। তো এই ধরনের বস্তুগুলো আমরা এখানে আয়তন নির্ণয় করে শিখবো। ওকে, তো আমরা এখানে বলতে পারি যে হচ্ছে আয়তন সমান সমান কত হয় আমাদের? আয়তনের ইংরেজি হচ্ছে আমাদের ভলিউম। ভলিউম সমান সমান কত? ক্ষেত্রফল গুণন উচ্চতা, এরিয়া গুণন হাইট। ওকে, তো এই বস্তুটার আয়তন কিভাবে বের করবো? এই বস্তুটার ক্ষেত্রফলের সাথে এর উচ্চতা দিতে হবে। আচ্ছা, এর ক্ষেত্রফলকে, যে নিচের তলটার কথা যদি চিন্তা করি, তাহলে নিচের তলটাকে আমি ধরলাম এটা এ, এটা পি, এটা কিউ। আচ্ছা, এ বি নেই, এ বি সি নেই, এ, এটা বি, এবং এই ভেক্টরটাকে সি। এটা হচ্ছে তিনটা সন্নিহিত বাহু আছে, হ্যাঁ। তাহলে অবশ্যই সন্নিহিত বাহু না দেওয়া থাকলে কিন্তু করতে পারবো না, এটা একই বিন্দু থেকে বেরোচ্ছে।
ওকে, তাহলে আমার নিচের তলটার ক্ষেত্রফল, নিচের তলটা কি একটা সামান্তরিক না? তাহলে নিচের তলটার এটার এরিয়া কত? নিচের তলটার এরিয়া হবে এ ক্রস বি, এটা না নিচের তলটার এরিয়া। ওকে, তার মানে নিচের তলটার এরিয়া কত আসতেছে আমার? এ ক্রস বি, এটা হচ্ছে নিচের তলটার এরিয়া। আর এই এরিয়া ভেক্টরটা কোন দিকে হয়? এরিয়া ভেক্টরটাই যে এই বরাবর লম্ব বরাবর উপরের দিকে হয়, এটা হচ্ছে আমার এ ক্রস বি ভেক্টর। ঠিক আছে, এই তলের সাথে লম্ব বরাবর উপরের দিকে। আচ্ছা, এখন হাইট কোনটা? হাইট হচ্ছে যে এইখান থেকে এই যে তলের উপর যে ড্রপটা আছে, পারপেন্ডিকুলার ড্রপ, এটা হচ্ছে আমার হাইট ভেক্টর। সরি, হাইট, হ্যাঁ, উচ্চতা। তো এরিয়া ভেক্টর গুণন হাইট, তাই না? গুণন হাইট। আচ্ছা, হাইটকে আমি কি বলতে পারি না? সি। আচ্ছা, আহ, এটা কথা চিন্তা করো, এটা যদি হয় তাইলে, আচ্ছা, এই সি এর সাথে এ ক্রস বি এর উৎপন্ন কোণটাকে আমি থিটা ধরলাম, বোঝার ট্রাই করো। এটা যদি থিটা হয়, এটাও আমার থিটা হবে, যেহেতু অনুরূপ কোণ। ওকে, তাহলে আমি এখান থেকে বলতে পারি না যে আমার একটা ত্রিভুজ আছে, যে ত্রিভুজের এই কোণটা থিটা, এই বাহুটার মান সি, এই বাহুটার মান এইচ। তাহলে আমি কি লিখতে পারি? এইচ ইকুয়াল টু সি কস থিটা, লেখা যায়? লেখা যায়। তো হাইটকে আমি এভাবে লিখতে পারি, সি কস থিটা। হ্যাঁ, ওকে। আচ্ছা, এই থিটার পরিচয় কি? এই থিটা কিন্তু একটা মানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে এখানে, সেটা হচ্ছে থিটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন এ ক্রস বি ও সি এর মধ্যবর্তী কোণ, কিন্তু এটা খেয়াল করো। আমি কিন্তু এই থিটাকে ধরছি কি, সি এবং এ ক্রস বি এর মধ্যবর্তী কোণ কি থিটা ধরছি, তারপর নিয়ে এইচ বের করছি। তাইলে আমার একটা জিনিস এখানে সুবিধা হলো, তার মানে এই থিটাটা কি, এই ভেক্টর, এই যে এইটা যেটা এ ক্রস বি ভেক্টর এবং সি ভেক্টরের মধ্যবর্তী কোণ। তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি না যে আমার এই এ ক্রস বি ভেক্টরের সাথে আমার সি ভেক্টর ডট গুণ অবস্থায় আছে? তাহলে এটাই হচ্ছে আমার ভলিউমের সূত্র, এ ক্রস বি ডট সি। এখন এগুলো মিশালাম, এইখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, এটাকে বলা হয় ভেক্টর ট্রিপ ও স্কেলার ট্রিপল প্রোডাক্ট, স্কেলার ট্রিপল প্রোডাক্ট বলা হয়। এটা কি জিনিস দেখবো পরে। তো এ ক্রস বি ডট সি, এটাকে আমি এভাবে লিখতে পারি, মানে যেমন ধরে নিতে পারি এ ক্রস সি ডট বি, এটাও করতে পারি। হ্যাঁ, এটা না, যাই হোক, এটা পরে দেখাচ্ছি কোনটা কোনটা করতে পারবো। আমার তো এটা লেখানো হচ্ছে স্কেলার ট্রিপল প্রোডাক্ট বলা, এটা আমরা পরের লেকচারে দেখবো স্কেলার ট্রিপল প্রোডাক্ট কি জিনিস। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে ভলিউমের মান এইভাবে চলে আসবে। ওকে, তো এখান থেকে আর একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা দেখতে হবে, আমরা যেটাকে বলতেছি এ ক্রস বি ডট সি, এ ক্রস বি ডট সি। আচ্ছা, আমাদের এ ক্রস বি কোনটা ছিল মনে আছে? এ ক্রস বি ছিল এরকম, আই ক্যাপ এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই মাইনাস জে ক্যাপ এ জেড বি এক্স মাইনাস এ এক্স বি জেড প্লাস কে ক্যাপ এ এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই বি এক্স। এটা ছিল আমার এ ক্রস বি। আর ডট সি সমান কত? সি এক্স আই ক্যাপ প্লাস সি ওয়াই জে ক্যাপ প্লাস সি জেড কে ক্যাপ, এটা না? ওকে, তাহলে যদি এই দুটো ডট করি, তাহলে কি হবে? এই আই ক্যাপের সাথে এই আই ক্যাপের ভ্যালু গুণ হবে, তাহলে এটা এখানে আসবে ডাইরেক্ট সি এক্স ইন্টু এ ওয়াই বি জেড মাইনাস এ জেড, দেন এটার সাথে এটা করলে এখানে কি আসবে? আমি ডট গুণ ফল করতেছি কিন্তু, এটা আসতেছে। ওকে, আচ্ছা,
এই লাইনটাও কি আমার একটা নির্ণায়কের মতো লেখা যায় না? এই লাইনটাকেও হ্যাঁ যায়। কেমনে লেখা যায়? এই যে এটা তাহলে উপরে চলে যাবে সি এক্স সি ওয়াই সি জেড, এক্স এ ওয়াই এ জেড, বি এক্স বি ওয়াই বি জেড। ওকে, ঠিক আছে, এটাকে এইভাবে লেখা যায়। আচ্ছা, এটা কি আর একটু সাজানো যায় না? দেখো, নির্ণায়কে যদি আমি সারি কলম পরিবর্তন করি, প্রথমে এইটাকে উপরে তুললাম, এই রোটাকে উপরে তুললাম, এই রোটাকে নিচে নামাইলাম, তাহলে একটা মাইনাস আসলো সামনে। এইবার কি করলাম, এই যে সি এর রোটা সেকেন্ডে আছে, এবার বি এর রোটাকে আমি উপরে তুললাম, আবার এই যে এখানে যেটা আসছিল এটা নিচে এলাম, তাহলে দুইটা মাইনাস আসলো সামনে, দুইটা মাইনাস আসা মানে কি আলটিমেটলি প্লাস। তার মানে এটাকে আমি সুন্দরভাবে এইভাবে লিখতে পারি, এ এক্স এ ওয়াই এ জেড, বি এক্স বি ওয়াই বি জেড, সি এক্স সি ওয়াই সি জেড। এই হচ্ছে কাহিনী আমার নির্ণায়কের। তার মানে আমার এই কাজ না করে আমরা এটাও করতে পারি, ডাইরেক্ট এটাকে বলা হয় তোমার বক্স প্রোডাক্ট। এটাকে আমরা বলতে পারি বক্স প্রোডাক্ট। হ্যাঁ, ডাইরেক্ট আমরা বক্স প্রোডাক্ট করতে পারি, তাইলে আমাদের অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, তো এই ছিল আমাদের সামুদ্রিক আয়তন নির্ণয়। তার এই সামুদ্রিক আয়তন নির্ণয় করতে বলে আমরা বক্স প্রোডাক্ট করে শূন্য দেখাইতে পারি শূন্য। তো একটা কোশ্চেন দেখি কেস 5 এর। আচ্ছা, তার আগে একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে লেখা নাও, যদি আমার আয়তন শূন্য হয়, যে আমার তিনটা সন্নিহিত বাহু দিয়ে বললো যে এদের আয়তন শূন্য, তার মানে কি? আয়তন শূন্য হওয়া মানে তিনটা ভেক্টর একই তলে আছে, তাই না? তো তিনটা ভেক্টর সমতলীয় হওয়ার শর্ত সেম। তাহলে তিনটি ভেক্টর সমতলীয় হলে এ ক্রস বি ডট সি ইকুয়ালস টু শূন্য হবে, বা এটাকে যেটা দেখলাম নির্ণায়ক মানে বক্স প্রোডাক্ট, যেটাকে বললাম বক্স প্রোডাক্ট শূন্য হবে। হ্যাঁ, তো এরকম কোশ্চেন আসে যে এম আই ক্যাপ প্লাস টু জে ক্যাপ প্লাস থ্রি কে ক্যাপ মাইনাস টু কে ক্যাপ প্লাস মাইনাস টু আই ক্যাপ মাইনাস থ্রি জে ক্যাপ ভেক্টর ত্রয় সমতলীয় হলে এম ইকুয়ালস টু হোয়াট? তো এক্ষেত্রে কি করব, বক্স প্রোডাক্ট শূন্য ধরবো, এম টু থ্রি জিরো জিরো মাইনাস টু মাইনাস থ্রি জিরো। এখান থেকে আমি এম এর মানটা শূন্য ধরে নির্ণায়ককে এম এর মানটা বের করবো, এটা হবে আমাদের অ্যান্সার। তো আজকের লেকচার এই পর্যন্তই। আমাদের ক্রস প্রোডাক্ট আশা করি শেষ, খুব সুন্দরভাবে শেষ। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের ক্রস প্রোডাক্ট থেকে আমরা কি পাই? মূলত ক্রস প্রোডাক্ট থেকে যেটা পাই সেটা হচ্ছে আমাদের তলের উপর লম্ব ভেক্টর হয়, আর ওইটার একক ভেক্টর বের করলে ওইটাই তলের উপর লম্ব একক ভেক্টর। তো আমাকে যদি বলে যে এ ও বি এর তলের উপর লম্ব ভেক্টর বের করো, তাহলে আমরা হচ্ছে এ ক্রস বি করবো। আর যদি বলে যে এ ও বি এর তলের উপর লম্ব একক ভেক্টর বের করো, তাহলে আমরা যে এন ক্যাপ বের করবো কিভাবে করি, এ ক্রস বি করবো, মানে লম্ব ভেক্টর, তাকে ওর মান দ্বারা ভাগ করবো। তাহলে এ ক্রস বি কে এ ক্রস বি এর মান দ্বারা ভাগ করে তলের উপর লম্ব একক ভেক্টর নির্ণয় করি।